এখন আমি যেই গল্পটি পড়ব সেই গল্পটি এমন একটি গল্প যে গল্পটি হয়তো আমরা বুদ্ধি দিয়ে ঠিক ব্যাখ্যা করতে পারবো না। এমন অনেক ঘটনা থাকে যেগুলো আমাদের বুদ্ধির অতীত। আমরা নিজেদের ধ্যান ধারণা দিয়ে সেই গল্পগুলোর বিচার করতে পারি না। তো এখন যে গল্পটা আমি পড়ব সেই গল্পটির লেখক প্রেমাঙ্কুর আতর্থী। গল্পটির নাম অবাঞ্ছিত উপদ্রব। ওস্তাদ করমতুল্লাহ খাঁ সাহেব ছিলেন বিখ্যাত শরৎবাদক। তিনি জীবনের শেষ কয়েকটা বছর এই কলকাতা শহরেই কাটিয়েছিলেন। সে সময় শহরের ধনী নির্ধন অনেকেই তার সাকরেদ হয়ে বাজনা শিখতেন। খাঁ সাহেব শুধু উঁচু দরের বাজিয়েছিলেন না, তিনি একজন উঁচু দরের মজলিসি লোক ছিলেন। তার গল্প একসময়ে শহরে প্রবাদের মতো রাষ্ট্র ছিল। পরলোকগত স্যার আশুতোষ চৌধুরী মহাশয়ের পত্নী লেডি প্রতিমা চৌধুরানী কর্তৃক প্রতিষ্ঠিত সঙ্গীত সংঘের অধ্যক্ষ ছিলেন করমতুল্লাহ খাঁ সাহেব। আগেই বলেছি, ওস্তাদজি খুবই মজলিসি লোক ছিলেন। তার ফলে আমরা তার জনকতক শিষ্য সেই ভোর থেকে আরম্ভ করে বেলা 9টা সাড়ে 9টা অবধি আর রাত্রি 9টা থেকে সেই 12টা 1টা অবধি সেখানে আড্ডা জমাতাম। দেশ বিদেশের আরও অনেক নামজাদা বাজিয়ে গাইয়ে আসতেন সেখানে। গান বাজনার জলসা যেদিন হতো সেদিন আর আড্ডা ভাঙবার সময় ঠিক থাকতো না। সন্ধে থেকে ভোর হয়ে যাওয়াও এমন কিছু বড় ব্যাপার ছিল না। গ্রীষ্মের ও পূজার সময় সঙ্ঘের লম্বা ছুটি থাকতো এবং সে সময় খাঁ সাহেব নিজের দেশে যেতেন। তার বাড়ির মহিলারা কেউ এখানে থাকতেন না। তাদের দেখাশোনা করবার জন্য বছরে অন্তত এই 2বার দেশে না গেলে তার চলতো না। তিনি থাকতেন ভাড়াটে বাড়িতে এবং প্রতিবারই দেশে যাবার সময় বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতেন এবং ফিরে এসে আবার বাড়ি ভাড়া করে সেখানে গিয়ে উঠতেন। যতদিন না বাড়ি পাওয়া যেত ততদিন হয় মধুরায়ের লেনে কালীপালের বাড়ি বা কর্নওয়ালিস স্ট্রিটে গজেন ঘোষের বাড়িতে থাকতেন, আর আমরা সবাই ছুটোছুটি করতুম বাড়ির তল্লাশে। খাঁ সাহেবের পছন্দ মতো বাড়ি চাই। খোলা মেলা আলো হাওয়া পাওয়া যায় এমন বাড়ি হলে তার চলবে না। চারদিক বেশ বন্ধ থাকবে, অন্য কোনো বাড়ি থেকে কিছু দেখা যাবে না। অর্থাৎ তার ভাষায় বাড়িখানি একেবারে সিন্ধুকের মতো হওয়া চাই। এখনকার লোকেরা হয়তো বিশ্বাস করতেই চাইবেন না, কিন্তু সেকালে সবসময় সব রকমের বাড়ি ভাড়া পাওয়া যেত। এই রকম একটা সময়ে খাঁ সাহেব দেশ থেকে ফিরে এসেছেন। শিষ্য সম্প্রদায় বাড়ির খোঁজে ব্যস্ত, কিন্তু সেবার আর মনের মতো বাড়ি জুটছে না। শেষকালে বেশ কিছুকাল খোঁজাখুঁজির পর একখানা বাড়ি পাওয়া গেল। বাড়িখানা মানিকতলা স্ট্রিটে ছাতুবাবুর বাজার ছাড়িয়ে গিয়ে যে কালী মন্দির আছে তার একটু আগে একটা গলির মধ্যে। তখন কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট চিত্তরঞ্জন অ্যাভিনিউ তৈরি করছেন। এই বাড়িখানা রাস্তায় পড়েছিল। বাড়িখানার সামনে পেছনে ডাইনে বাঁয়ে সব ভাড়া বাড়ি। কোনোটা একেবারে ভেঙে ফেলা হয়েছে, কোনোটা আস্তে আস্তে ভাঙা হচ্ছে। মাস 5-6 বাদে এখানে ভাঙা হবে। অন্তত মাস 5-6ও থাকা যাবে এই মনে করে খাঁ সাহেব বাড়িটা পছন্দ করলেন এবং দিন 2-এর মধ্যে জিনিসপত্র এনে এখানে উঠলেন। আমরা আগের মতন সকাল সন্ধ্যায় সেখানে জুটতে লাগলুম। রাত্রে অনেকখানি অন্ধকার গলি পার হয়ে তবে বাড়িতে ঢুকতে হতো। এইখানে গ্যাস কিংবা অন্য কোনো আলো জ্বলতো না। তার উপরে দুপাশে সব ভাঙা বাড়ি থাকায় গলি পার হওয়ার সময় অনেকেরই গা ছমছম করত। একদিন, তখন রাত্রি প্রায় 8টা হবে, খাঁ সাহেবের একটি শিষ্য ওই গলিটা পার হচ্ছেন। এমন সময় ভদ্রলোকের কানের পাশ দিয়ে একটি বড় ডাব বেরিয়ে গিয়ে সামনে পড়ল। আমরা অনেকে তখন ওপরে বসেছিলুম। ভদ্রলোকটি আমাদের একথা বলবা মাত্র আমরা আলো ও লোকজন নিয়ে নিচে গেলুম। দেখলুম ডাবটা তখনও পড়ে রয়েছে। সেটি মাথায় লাগলে তাকে আর উঠতে হতো না। নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের কাজ মনে করে তো তখনকার মতন আমরা চলে গেলুম। পরের দিন সকালে এসে শুনলুম যে কাল সারা রাত্রি মহা হাঙ্গামা গিয়েছে। কি ব্যাপার? শোনা গেল রাত্রি 11টার সময় স্নানের ঘরে কল খোলার শব্দ পেয়ে নিচে কল বন্ধ করে আসা হয়। সে সময় কলকাতা শহরের অনেক জায়গায়
সারা রাত কলে জল থাকতো। যা হোক, ওপরে আসবার পরই আবার জল পড়ার শব্দ শুনতে পাওয়া যায় এবং আবার তারা নিচে বন্ধ করে আসে। এই রকম বার কয়েক হতেই তারা 2-3 জন মিলে নিচে গিয়ে কল বন্ধ করে স্নানের ঘরের সামনেই বসে থাকে। কিন্তু একটুক্ষণ পরেই আবার কে কল খুলে দিতেই ভয়ে তারা ওপরে উঠে আসে এবং সারা রাত্রি ধরে জল পড়েছে। দোতলায় একটা বড় হলঘর ছিল। এই ঘরে খাঁ সাহেব থাকতেন। তাছাড়া বাজনার আসর ইত্যাদি এই ঘরেই করবার বন্দোবস্ত হতো। সেদিন রাত্রে এই ঘরে আমরা বসে কাল রাত্রের সে কল খোলার ব্যাপার সম্বন্ধে আলোচনা করছি, এমন সময় ওপর থেকে ঝুপঝুপ করে পুষ্পবৃষ্টির মতন আমাদের মাথার ওপরে খানিকটা আস্তাকুড়ের ময়লা পড়ল। আমরা তো অবাক। এরকম চাষারের রসিকতার চলন সেখানে ছিল না। কাজেই উপস্থিত ব্যক্তিদের মধ্যে এ কাজ কেউ করেনি। যা হোক, সেই জায়গাটা পরিষ্কার করে আবার বসা গেল। কিন্তু বসতে না বসতেই আবার সেই ময়লার বৃষ্টি, যত সব তরকারির খোসা। ব্যাপার দেখে খাঁ সাহেব তো নানান রকম মন্ত্রতন্ত্র আওড়াতে লাগলেন, ঝাড়ফুঁক চলতে লাগলো। সেদিনকার মতো আমরা সরে পড়লাম। পরের দিন এসে শুনি সারা রাত সেই রকম কল খোলা চলেছে এবং রাত্রে আরও 2-1 বার ময়লাও পড়েছে। খাঁ সাহেবের দেশের বাড়িতে অনেকগুলি ছেলে মানুষ হচ্ছিল। এবারে তাদের মধ্যে 2-1 জনকে কলকাতায় নিয়ে এসেছিলেন। এদের মধ্যে একজন বললে, সিঁড়িতে একজন দাড়িওয়ালা অপরিচিত বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। আমি কাছে যেতেই তিনি যে কোথায় মিলিয়ে গেলেন তা বুঝতে পারলুম না। এ ছোকরা ছিল খুবই ওস্তাদ। সমস্ত ব্যাপারটার ওপর একটু রং দেবার জন্যই কথাটা সে বানিয়ে বলেছিল। কিন্তু যাই হোক, শূন্য থেকে আমাদের ওপরে ময়লা পড়া সমানে চলতে লাগলো। ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে ওপর দিকে চেয়ে থেকে বসে দেখছি, হঠাৎ শূন্য থেকে খানিকটা ময়লা ঝুরঝুর করে পড়ল, ফাঁকা জায়গায় নয়, লোকের ওপরে। এদিকে খাঁ সাহেব 5 ওয়াক্ত নমাজ পড়তে লাগলেন। বাড়িতে কোনো প্রকার অনাচার না হয় সেদিকে কড়া নজর রাখলেন। ঘরের মধ্যে সর্বক্ষণ গুগ্গুল জ্বলতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যের পর লোকজন আসরে বসলেই ময়লা পড়া সমানে চলতে লাগলো। ব্যাপার দেখে আড্ডাধারীরা সরে পড়তে আরম্ভ করলে। অনেক বাইরের লোকও কৌতূহল পরবশ হয়ে আসতে লাগলো। আমাদের অমন শান্তির নীড় বাজারের হট্টগোলে পরিপূর্ণ হলো। খাঁ সাহেবের এক বন্ধু ছিলেন, তার কাবুলে বাড়ি। সকলে তাকে সৈয়দ সাহেব বলে ডাকতেন। ভদ্রলোক উর্দু বলতে পারতেন না, ফার্সিতে কথা বলতেন, কিন্তু উর্দু বুঝতে পারতেন। খাঁ সাহেবও ফার্সি বলতে পারতেন না, তবে বুঝতে পারতেন। এই সৈয়দ সাহেব ধার্মিক লোক ছিলেন, আর ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রও ছিলেন ওস্তাদ। হালে পানি না পেয়ে এই সৈয়দ সাহেবের শরণাগত হয়ে গেল শেষকালে। সৈয়দ সাহেব এসে সব শুনে কিছুক্ষণ চোখ বুজে থেকে বললেন, কোনো ভয় নেই, এ হচ্ছে একরকম বদমাইশ ভূতের কাজ, দাঁড়াও ঠান্ডা করে দিচ্ছি। সৈয়দ সাহেব 8-10টা কাগজে কী সব মন্ত্র লিখে দেয়ালের জায়গায় জায়গায় মেরে দিলেন। ঘরে খুব গুগ্গল জ্বালানো হলো। তিনি নমাজ ও সেই সঙ্গে আরও কী সব পড়ে বলে গেলেন, ব্যাস, ভূত ঠান্ডা হয়ে গেছে, 2 দিন পরে আমায় খবর দিও। ঠিক হলো সেদিন সন্ধ্যার পরে ভূতের কল্যাণার্থে বিশেষ জলসা হবে। যারা আড্ডায় আসা বন্ধ করেছিল তাদের কাছে ও আরও অনেকের কাছে বিশেষ নিমন্ত্রণ পাঠানো হলো। সেদিন সন্ধ্যাবেলার জলসায় অনেকেই এসে উপস্থিত হলেন। সৈয়দ সাহেব দেওয়ালের যে জায়গায় তাগা মেরে দিয়েছিলেন, আমরা সেই জায়গাগুলোতে দেওয়ালে গা সাট্টা হয়ে বসলুম। সন্ধে উতরে গেল। খাঁ সাহেব সকলে নমাজ সেরে এসে আসরস্থ হলেন। সকলের মুখেই ভূতের গল্প, যার যা অভিজ্ঞতা ও শোনা কথা বলতে লাগলেন। রাত্রি 8টা অবধি কোনো অত্যাচার, ময়লা পড়া অথবা কল খোলা হলো না দেখে খাঁ সাহেব সাজ মেলাতে আরম্ভ করলেন। সেদিন সঙ্গত করেছিলেন বিখ্যাত তবলাবাদক দর্শন সিং। আজ তারা উভয়েই প্রেতলোকে। প্রায় 9টা নাগাদ খাঁ সাহেব বাজনা শুরু করলেন। বেশ জমিয়ে দরবারি আলাপ করে গত শুরু করেছেন। শ্রোতৃবৃন্দ চারিদিক থেকে বাহ, বহুত আচ্ছা প্রভৃতি প্রশংসাসূচক আওয়াজ ছাড়লেন দেখে অন্তরিক্ষে ভূত মশায় আর সংযম রক্ষা করতে পারলেন না। খাঁ সাহেব ও দর্শন সিংয়ের মাথার উপর বারবার করে খানিকটা পুষ্পবৃষ্টি হয়ে গেল। বাদামের খোলা, পেঁয়াজ ও আলুর খোসা এবং তৎসহ
যথোচিত ছাই কাদা ইত্যাদি। একবার না 2-3 বার। খাঁ সাহেব বাজনা থামিয়ে শরৎটি নামিয়ে রেখে ওপর দিকে চেয়ে বললে, তোবা তোবা। তারপর একটু থেমে বললেন, কুছ রুপিয়া পয়সা ফেঁকো বাবা। ওদিকে ব্যাপার দেখে শত্রুবৃন্দ আস্তে আস্তে হালকা হতে লাগলেন, কিন্তু তারাও বঞ্চিত হলেন না। তাদের ওপরও কয়েকবার পুষ্পবৃষ্টি হয়ে গেল। পরের দিন ভোর হতে না হতে সৈয়দ সাহেবকে ডেকে আনা হলো। সব শুনে তিনি বললেন, এই হিন্দু পাড়ায় আমি মনে করেছিলাম এসব হিন্দু ভূতের কাজ, কিন্তু এখন দেখছি তা নয়। কারণ আমি যে মন্ত্র ঝেড়েছি, হিন্দু ভূত তা কিছুতেই সহ্য করতে পারত না। এ হচ্ছে জিন। একেও আমি তাড়িয়ে দিচ্ছি, তবে কিছুদিন সময় লাগবে। খাঁ সাহেব কিন্তু আর সময় দিলেন না। তিনি সেই দিনই জিনিসপত্র নিয়ে এক সাকরেদের বাড়ি গিয়ে উঠলেন। শিষ্য সম্প্রদায় আবার ছুটোছুটি শুরু করলে নতুন বাড়ির তল্লাশি।